গাজায় একদিনে আরও ৫৭ জন নিহত। ত্রাণ নিতে গিয়েই প্রাণ গেছে ৩৫ জনের। বিমান থেকে ত্রাণ ফেলাকে বিপজ্জনক, অপমানজনক আখ্যা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ট্রাম্পের সাবমেরিন হুমকিতে পুতিনের নীরবতা কূটনৈতিক কৌশল, মত বিশ্লেষকদের। ট্রাম্পের হুমকির পরও রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত ভারতের। ওয়াশিংটনের শুল্কের জবাবে গুরুত্বপূর্ণ সিপিসি পাইপলাইন বন্ধ করতে পারে মস্কো। প্রথমবার রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট। গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার। তেহরান ইসলামাবাদ নতুন সম্পর্কের আভাস। আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। তবে হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, শনিবার ইয়েমেন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গার ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয় বলে জানায় আইডিএফ। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে হাউথি বিদ্রোহী। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলের জাহাজকেও লক্ষ্যবস্তু করে থাকে গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনেও বিভিন্ন সময় বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রতিনিয়ত ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় মনোভাব ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যথাযথ মডেলের অভাবে অঞ্চলটির সার্বভৌমত্বের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। যদিও ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছে। ফুটফুটে শিশুদের হাড্ডিসার দেহ, মায়ের করুণ আর্তনাদ আর ক্ষণে ক্ষণে গর্জে ওঠা গুলির শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গাজায় চলমান বর্বরতার চিত্র আর আড়াল নেই বিশ্ববাসীর কাছে। নিষ্ঠুরতার এই করুণ চিত্র দেখে ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশগুলোও। যুদ্ধবন্ধে চাপ দিচ্ছে ইসরায়েলের ওপর। এমনকি যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির খাদ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর বিরক্ত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়ে উঠছে। যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন অনুযায়ী তা বাস্তবায়নের সম্ভাবনা বেশ ক্ষীণ। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আধুনিক বিশ্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মডেলের অভাব। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের অস্তিত্বে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলতে থাকে। অপরদিকে গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের ওপর ইসরায়েলের আধিপত্য বাড়তে থাকে। ১৯৯০ সালের অসলো অ্যাকর্ডে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও প্রশাসনিক দায়িত্ব কারা পালন করবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাও হয়, তবে তার চিত্র কেমন হবে কিংবা প্রশাসনিক কাঠামো কিভাবে তৈরি হবে তা এখনো অজানা। এ সকল জটিলতা ছাড়াও গাজা বিষয়ে নেতানিয়াহুর একগুঁয়ে মনোভাবকেও দায়ী করছে গণমাধ্যম। গাজায় যুদ্ধ চালিয়ে গেলে ফ্রান্স, ব্রিটেন, কানাডা কিংবা যে কোনো দেশ যে পদক্ষেপই নেক তাকে সম্মাননা চিহ্ন হিসেবে গ্রহণ করবেন বলেও জানান তিনি। এছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতা আদতে ইসরায়েলের ধ্বংসের সূচনা বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তার সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ গাজাকে পুরোপুরি ইসরায়েলের অংশ করে নিতে আগ্রহ দেখিয়েছেন। এমনকি গাজাবাসীকে অনাহারে রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে দেখা যায় তাদের। গণমাধ্যম বলছে নেতানিয়াহু কোনোভাবে নমনীয় হলে জোট থেকে বের হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই নেতারা। তবে এত কিছুর মধ্যেও আশার আলো হয়ে দেখা দিয়েছে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন। বিশ্লেষকরা বলছেন শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদারদের চাপে যদি ট্রাম্প তার ইসরায়েল ঘেঁষা অবস্থান পরিবর্তন করেন, তবে বিপাকে পড়বেন নেতানিয়াহু, যা তাকে গাজায় যুদ্ধ বন্ধে বাধ্য করতে পারে। গাজায় নেই খাবার, আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ, তাও পড়ে থাকছে রক্তে ভেজা রাস্তায়। উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৫৭ জন, যার মধ্যে ৩৫ জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। এদিকে ৫ দেশের ৯০টি বিমান সহায়তায় উপত্যকাটিতে খাদ্য সংকট রুখতে ব্যর্থ। এয়ারড্রপ পদ্ধতিতে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।
নেটজারেম করিডোরে খাদ্যের খোঁজে বেরিয়ে গুলিতে ঝরে পড়েছে কিশোর আহমেদের প্রাণ। ময়দা নিয়ে বাড়ি ফেরার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে। মুহূর্তেই ময়দার সাদা বস্তা আহমেদের তরতাজা রক্তে লাল হয়ে যায়। 1 মাস আগেই আরেক সন্তান হারানো আহমেদের মা মানাল মাসুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফকে তার ছেলের মরদেহ দেখতে আসার আহ্বান জানান। ট্রাম্প চায় আমরা তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাই। কিসের ধন্যবাদ? তিনি আসুক, আমার ছোট্ট ছেলেটাকে দেখে যাক, গিয়ে দেখুক যেখানে আটা ছড়ানো সেখানে রক্তে ভেসে আছে শহীদদের দেহ। 1 মাস আগে আমার আরেকটা ছেলে মারা গেছে, আজ আহমাদও মারা গেল। খাবার আর পানি আনতে গিয়েছিল আর রক্তে ভেজা লাশ হয়ে ফিরল। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে 90টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। ডক্টরস উইদাউট বর্ডার্সের অভিযোগ, এতে সহায়তা নয় বরং অপমানই বাড়ছে। সংস্থাটি আরও জানায়, গাজাবাসী এখন উপত্যকাটির মাত্র 20% জায়গায় গাদাগাদি করে রয়েছে, যার কারণে এই আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে। এতে ত্রাণের বস্তাগুলো তাঁবুর ওপর পড়ছে, মানুষ আহত হচ্ছে। আবার অনেক সময় ইসরায়েল ঘোষিত যুদ্ধাঞ্চলেও বিমান থেকে খাবার ফেলা হচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনীর গুলির ঝুঁকি রয়েছে। ইউনিসেফ বলছে, ক্ষুধার ভয়াবহতাই গাজার এখন প্রধান শত্রু। 3 লাখেরও বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে। গত 1 মাসে 162 জন প্রাণ হারিয়েছে ক্ষুধা ও পুষ্টিহীনতায়, তাদের অর্ধেকই শিশু। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে গাজার হাসপাতালগুলোতে এখন মৃত্যুহার বিশ্ব স্বীকৃত দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ভিডিও প্রকাশ করে দাবি করে তারা নাকি দিনরাত খাদ্য ও ওষুধ দিচ্ছে। জাতিসংঘ তা সরাসরি নাকচ করে বলছে, ফুটেজগুলো পুরানো আর বাস্তবতা একেবারেই আলাদা। এদিকে সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত প্রতিরোধ ও অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, বন্দি মুক্তির চুক্তি না হওয়া পর্যন্ত উপত্যকাটিতে তেল আবিবের সামরিক অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলায় কেঁপে ওঠে রাশিয়ার পেঞ্জা শহর। এই হামলায় শহরটিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটি, তেল পরিশোধনাগার, এমনকি একটি ইলেকট্রনিক যন্ত্রাংশের কারখানাও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে কিয়েভ। অন্যদিকে ডোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো। একদিনে ফ্রন্ট লাইনে 160টির বেশি সংঘর্ষের সম্মুখীন হয়েছে মস্কো, কিয়েভ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবমেরিন হুমকির পরও মুখ খুলছে না মস্কো। পুতিনের নীরবতাকে কূটনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার অভ্যন্তরে একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, ড্রোন ঘাঁটি এবং ইলেকট্রনিক্স ফ্যাক্টরিকে নিশানা করে মুহুর্মুহু ড্রোন হামলা চালায় ইউক্রেন। এসব স্থাপনা রুশ সমরাস্ত্র কারখানার সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত। রাশিয়ার পেঞ্জা শহরে সামরিক যন্ত্রাংশ সরবরাহকারী একটি কারখানায় ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের এসবিইউ। রাশিয়ার সামারার নোভোকুইভিশেভস্ক শহরেও একটি রিফাইনারিতে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ পেয়েছে। সমন্বিত হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের ইউএসএফ, যারা মূলত দীর্ঘপাল্লার ড্রোন যুদ্ধে পারদর্শী। এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সামাজিক মাধ্যমের এক পোস্টকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলের দিকে পাঠানোর ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই ট্রাম্পের এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে এই নীরবতা ইচ্ছাকৃত এবং কৌশলগত। রুশ সংবাদ মাধ্যমগুলো এর মধ্যেই ট্রাম্পের সাবমেরিন হুমকিকে তামাশা ও রাজনৈতিক শো বলে উড়িয়ে দিয়েছে। সাবেক এক লেফটেন্যান্ট জেনারেল বিবিসিকে জানিয়েছেন, এই ধরনের ঘোষণা ট্রাম্প প্রায়ই দেন, বাস্তবে কোনো সামরিক নির্দেশনা দেয়া হয়নি।